নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার প্রয়োজন। শুধুমাত্র পড়াশোনা করলেই চলবে না, নিজেকে চিনতে হবে, জানতে হবে। শনিবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শুক্রবার বিকেলে কলকাতা নির্বাচনী প্রচার শেষে রাজ্যে ফিরে আসেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্পর্কে অবগত হন। সংবর্ধনা প্রদানের আয়োজন করেন কৃতী ছাত্রছাত্রীদের। সে অনুযায়ী শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর কথা বলেন কৃতী ছাত্রছাত্রীদের সঙ্গে, কথা বলেন তাদের অভিভাবকদের সঙ্গেও। কৃতী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জেনে নেন কিভাবে তারা পড়াশোনা করতেন এবং কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সে সম্পর্কে। পরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার প্রয়োজন। শুধুমাত্র পড়াশোনা করলে চলবে না, নিজেকে চিনতে হবে, জানতে হবে। বিদ্যালয় এবং শিক্ষকের দায়বদ্ধতা সম্পর্কেও তিনি পুরোপুরি ভাবে অবগত হন। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ছাত্রছাত্রীদের গড়ে তোলার কাজটা শিক্ষক শিক্ষিকাদের। অভিভাবকরা আগ্রহ দেখালে বেড়ে যাবে তাদের ছেলে মেয়েদের ইচ্ছাশক্তি। ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যান্য বোর্ডের তুলনায় ত্রিপুরার ছেলে মেয়েদের পড়াশোনার মান কোনো অংশেই কম নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, একটা সময় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় তাল মিলিয়ে চলতে গিয়ে ছাত্রছাত্রীরা সর্বভারতীয় স্তরে সমস্যার সম্মুখীন হতো, কিন্তু বর্তমানে সিবিএসই পরিচালিত পরীক্ষায় পরীক্ষা দেওয়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতায় নেমেছে। টিচারের কি দায়িত্ব, স্কুলের কি দায়িত্ব, ইচ্ছে করলে টিচাররা চেষ্টা করলে স্টুডেন্ট ভালো করতে পারে। আবার গার্জিয়ানের যদি চেষ্টা থাকে তাহলেও ছেলে মেয়েদের মধ্যে যে একটা ইচ্ছা শক্তি সেটাও কিন্তু বাড়ে। অনেক কিছু জানলাম এবং তার উপরও আপনারা যেভাবে ভালো রেজাল্ট করেছেন এবং যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং টিচাররা যারা উপস্থিত আছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আগামী দিন এইভাবে আপনি আগামী যারা প্রজন্মের যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও যেন থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাও যেন করে। শুধু পড়াশোনা করলে হবে না, আমরা সবসময় সেটা বলি। এবং নিজেকে চেনার যে বিষয়, এখানে এক দুজনের মধ্যে আমি দেখলাম সেই জিনিসটা কিন্তু অলরেডি আছে ওনাদের, তবেই এটা সম্ভব হয়েছে। এবং তোমাদেরকে দেখে অন্যান্যরাও কিন্তু অনেক বেশি উৎসাহিত হবে, অন্যান্য ছেলে মেয়েরাও ভালো পড়ার একটা ইচ্ছা ওদের মধ্যেও যাবে। আজকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সমস্ত এখানে যারা উপস্থিত আছেন, যারা স্টুডেন্টরা আছেন, যারা গার্জিয়ানরা আছেন, শিক্ষক শিক্ষিকারা যারাই আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরাকে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে এবং আমাদের যে ত্রিপুরার যে পড়াশোনার যে মান, সেটা কিন্তু কোনো অংশে অন্যান্য যেসব বোর্ড আছে কোনো অংশে কম না। এদিন এই অনুষ্ঠানে একাধিক শিক্ষক শিক্ষিকাও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী কৃতী ছাত্রছাত্রীদের দেশাত্মবোধের ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। শান্তন টিভি। লংতরাই ভেলি মহকুমার ছৈলেংটা হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। এমনই অভিযোগ রোগী ও তাদের আত্মীয় পরিজনদের। শুক্রবার রাতে সৌমিত্রা ভৌমিক নামে একজন মহিলা শ্বাসকষ্টজনিত রোগে এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এই হাসপাতালে তখন ঘুমিয়ে পড়েছিল বিদ্যুৎ পরিষেবা। চারদিকে অন্ধকার করে বিদ্যুৎ তখন সুখনিদ্রায় আচ্ছন্ন। নেই অক্সিজেনের সিলিন্ডার। যিনি জেনারেটর অপারেটিং করেন তাঁকেও দেখা যায়নি। এরকম পরিস্থিতিতে গভীর সমস্যার মধ্যে পড়তে হয় রোগীকে। হাসপাতালের সুপার অবশ্য এ বিষয়টা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, রাত ৮টা পর্যন্ত তিনি তার ডিউটি সেরে চলে যান। দায়িত্বে ছিলেন অন্য আরেকজন। বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ায় ঘটনাটি কেউ যদি তাকে জানাতো তাহলে তিনি জেনারেটর অপারেটরকে বলতে পারতেন। রোগীকে এভাবে যন্ত্রণার শিকার হতে হবে, বিষয়টা সত্যি দুঃখজনক বলে মনে করেন তিনি।
গতকাল আমার ডিউটি ছিল না, আমি 8টা পর্যন্ত আমার ডিউটি ছিল। তো আরেকজনের ডক্টরের ডিউটি ছিল তখন। কিন্তু এখন যে অপারেটর নাই এবং কারেন্ট নাই, কেউ যদি আমার ফোন করতো বা কেউ আমার নক করতো, আমি অপারেটরের খুঁজিয়া বা আমার মানে অন্য স্টাফে কই আমি জেনারেটরটা চালু করতে পারবো। এখন অবশ্য দুঃখ বিষয় যে পেশেন্ট নেই, মানে এইভাবে করতে লাগে। কারেন্টও কিন্তু আমাদের শরীরটাতে কিন্তু কনস্ট্যান্টলি থাকে না। আমাদের এখানে প্রায় কারেন্ট থাকে না, তো শুধু আমাদের হসপিটালেই না, প্রায় এলাকাতেই কারেন্ট থাকে না। এই বিষয় নিয়ে আমার তো কোনো মানে এখানে সে নাই, কারণ কারেন্ট ডিপার্টমেন্টে যদি কারেন্ট না দেয় আমাদের তো কিছু করার নাই। এখানে আমাদের এখানে ডেডিকেটেড একটা জেনারেটর আছে, এটা ম্যাক্সিমাম আমরা আপ টু 1 আওয়ার মানে কালীন আমরা চালাইতে পারি। এরপরে আমরা কিছুক্ষণ এটা অফ করে আবার আমরা এটা চালাইতে পারি। কিন্তু এখন যদি কারেন্ট শনিবার বিকেলে ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড রাজ্যের একাধিক জেলার বিভিন্ন প্রান্ত, খোয়াই, কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিতে বহু গাছ উপড়ে পড়েছে। রাজধানী আগরতলাতেও এদিন ভারী মাত্রায় বর্ষণ হয়। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এদিন সর্বাধিক তাপমাত্রা প্রায় রেকর্ড ছাড়িয়ে যায়। সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিনই রাজ্য জুড়ে কড়া নাড়ছে রেমাল ঘূর্ণিঝড়। ভয়াবহ ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা আগেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল এবং পশ্চিমবঙ্গেও। অসহায় নাতিকে সাহায্যের জন্য রাজ্য সরকারের কাছে সাহায্যের প্রার্থনা করলেন হতদরিদ্র দাদু। অসহায় এই নাতির নাম রাজদীপ পাল, বাড়ি গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা ২ নম্বর ওয়ার্ডে। শনিবার রাজ্য জুড়ে উদযাপিত হল কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী। শৈশবকালে কাজী নজরুল ইসলামকে ডাকা হতো দুঃখ মিয়া নামে। কবি নজরুলের এ জন্মদিনটিতে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা ২ নম্বর ওয়ার্ডে দেখা মিলল আরেক কষ্ট পালের। তার ভালো নাম রাজদীপ পাল, কিন্তু তার জীবনটা যে দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ভরপুর, যার কারণে দাদু হরিপদ গোস্বামী তাকে কষ্ট নামে ডাকেন। আসলে হাতে কলমের বয়স থেকে যাদের জীবনটা দুঃখ যন্ত্রণায় ভরা, তাদের নামটা হয়তো এভাবে কষ্ট হয়ে থাকে, ঠিক যেমনটা দুঃখ নাম হয়েছিল কাজী নজরুল ইসলামের। রাজদীপ পাল অথবা কষ্টের মা মৌসুমী গোস্বামীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল একই এলাকার ঝন্টু পাল। মৌসুমী গোস্বামী যখন গর্ভবতী তখন থেকেই তিনি বাপের বাড়িতে মৌসুমী দেবী জন্ম দেন তার পুত্র সন্তান রাজদীপ অর্থাৎ কষ্টকে। ছেলেটার বয়স এখন ৮ বছর। বছর দুয়েক আগে জটিল রোগে আক্রান্ত হয়ে মা মৌসুমী গোস্বামী ত্যাগ করেছেন এ পৃথিবীর মায়া, মমতা, যন্ত্রণা সমস্ত কিছু। বাবা ঝন্টু পাল আজ পর্যন্ত খোঁজ নেয়নি ছেলের। জন্মের পর মাকে হারানো এবং বাবাকে না দেখা এ ছেলেটা আজ ২য় শ্রেণীর ছাত্র। কাঞ্চনমালা এসবি স্কুলে পড়াশোনা তার। নাতিকে নিয়ে এক অসহনীয় যন্ত্রণায় দিন কাটাচ্ছেন দাদু হরিপদ গোস্বামী। নাতিকে সাহায্যের জন্য প্রার্থনা করলেন রাজ্য সরকারের কাছে। আমার এই নাতি জামাইয়ের কাছে বিয়া দিছি করে নাতির জামাইয়া নেয় না, মায়েরও নেয় না। আমি ওই ছোট থাকতে আজকে ৭-৮ বছর ধরে পাল্টাছি। আমি সরকারের কাছে খুব অনুরোধ করতেছি আমার নাতিটা যেমন ভবিষ্যৎ গিয়া দাঁড়ায়, আমি নিজেই চাইতেছি। আর আমি তো ওখানে কাজকর্ম করতাম পারি না, আমি ওখানে কীভাবে চলুন নিজের চলতে খুব সমস্যা। এই আমার কাছে আমার সরকার যদি একটু নাতিটার দিকে চায় আমি একটু বাঁচতে পারি। আপনার নাতির নাম কি? রাজদীপ পাল। আপনি তারা কি নামে ডাকেন? এর নামটা কষ্ট হয়ে ডাকি। কষ্ট। মানে তার বয়স কত ছিল এখন? রানিং ওখানে ৮ বছর চলতেছে। সে কোন ক্লাসে পড়ে এখন? মাস্টারে তো ওখানে
টুরতে তুলে দিয়েছে, ঠিক মতন লেখাপড়া করতে পারে। আচ্ছা, তার বাবার নাম কি? তার বাবার নাম জন্টু পাল। তো হ্যার মা কিভাবে মারা গেছে? তার মা কি একটা ওষুধ খেয়েছিল, তার লেগা হঠাৎ করে মেয়েটা মারা গেছে। আমি বহু টাকা খরচ করছি, আমি বাঁচাইতে পারি না। আপনি কি করেন? আমি টুকটাক কাজ করি মানুষের। সেটাতে আমার নাতিটা যেমন ভবিষ্যৎ তার দাঁড়াইতে পারে, লেগে আমি সরকারের কাছে দাবি চাই। দুবেলা দুমুঠো অন্নের জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে দাদু হরিপদ গোস্বামীকে। শরীরে চামড়ায় প্রায় শুকিয়ে গেছে। বার্ধক্যের সে বয়স কড়া নাড়তে শুরু করে দিয়েছে। দিনের আলোতেও দুচোখে দেখছেন অমানিসার সেই ঘন মেঘ। এরপরেও চালিয়ে যাচ্ছেন অসহায় নাতির পড়াশোনা। কিন্তু কতদিন? পৃথিবীর মায়া মমতা যে একদিন সকলকে ত্যাগ করতেই হবে। দাদু চলে গেলে কে দেখবে তাকে? কি হবে নাতির ভবিষ্যৎ? এই সমস্ত প্রশ্ন যেন এখন থেকে দরিদ্র দাদুকে কুড়ে কুড়ে খাচ্ছে। শান্তন টিভি। অবশেষে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর বাড়ি থেকে 3 সন্তানকে নিয়ে পালিয়ে যায় গৃহবধূ। চলে এলো তার ভাইয়ের বাড়িতে। স্বামী এবং তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে যাত্রাপুর থানায় অভিযোগ দায়ের করে এই অসহায় গৃহবধূ আজ থেকে প্রায় 9 থেকে 10 বছর আগে রানীর বাজার মহকুমার অন্তর্গত পূর্ব নোয়াবাদী পঞ্চায়েত এলাকার হরিণামুড়া গ্রামের বাসিন্দা মেহবুব মিয়ার সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল নির্যাতিতা গৃহবধূ আমিনা খাতুনের। বিয়ের 2-1 বছর পর থেকে তাদের সংসারে শুরু হয় অশান্তি। স্বামী প্রচণ্ডভাবে মারধর করে শুরু করে স্ত্রীকে। অবশেষে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে এই অসহায় গৃহবধূ 1 ছেলে ও 2 মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি থেকে রাতের আঁধারে পালিয়ে চলে আসে ভাইয়ের বাড়িতে। বর্তমানে 3 সন্তানকে নিয়ে অসহায় এই গৃহবধূ আশ্রয় নিয়ে কাঠালিয়া ব্লকের অন্তর্গত বরখোলা গ্রামে তার বড় ভাইয়ের বাড়িতে শনিবার বড় ভাই হানিফ মিয়া এবং তার নির্যাতিতা বোন সুষ্ঠু বিচারের দাবিতে যাত্রাপুর থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করে। ঘটনা কোন ওই আমার বোনের মারধর করছে, এর ভিতরে কত মাসখানিক হয়েছে আইছে, এর ভিতরে আওয়ার পরে আমার কাছে আছে, তারা কোনো কিছু আসে নাই, তারা কেস করছেন। মারধর করে স্বামী আমার মারধর করে, আমার শ্বশুর বাড়ি তারা খুব মারামারে, খুব মারামারি। তারা আমার মারধর করে আমার স্বর্ণ কাগজ সব রেখে দিচ্ছে। মারির বয়ে চলে এইসব বাইরের কাছে। তারপরে আমি আমার বাচ্চা কাচ্চা আমি রাত্রে 3টা বাজে আমি পলাই আসি। আগরতলা সাবরুম এবং কমলপুরে দুর্ঘটনায় আহত 3 ব্যক্তিকে খোঁজ খবর নিতে শনিবার আগরতলা জিবি হাসপাতালে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আহত ব্যক্তির পাশাপাশি তাদের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে বেরিয়ে এসে তিনি বলেন, দুর্ঘটনায় আহত যে 3 জনকে তিনি দেখেছেন তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। চিকিৎসকদের চিকিৎসায় সাড়া দিচ্ছেন তারা। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে কুমোর পা হয়ে গেছে। আরও 2টো পেশেন্ট, একটা হলো কমলপুরের আর একটা এখানে সদরেরই যোগেন্দ্রনগর থেকে। তাদেরও একটু অবস্থা এরকম হবে, অ্যাক্সিডেন্ট হয়ে কারো পা ভেঙেছে, কারো হাত হয়েছে, এগুলো দেখতে ধীরে ধীরে তারা সুস্থ হচ্ছেন। এটাই দেখে আসলাম, তাদের চিকিৎসা ভালো হয়। ডাক্তাররা বলেছেন চিন্তার কোনো কারণ নেই। কি বলবেন এই বিষয়ে? এটা মুখ্যমন্ত্রী বলে কথা নয়, মুখ্যমন্ত্রী একজন রক্তবংশের মানুষ, কিন্তু আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী 20টার বেশি ডিপার্টমেন্ট নিয়ে, তার উপরে হলো নানা কারণে দলে কাজে ব্যস্ত থাকতে হয়। তাহলে সেই জায়গায় তিনি চেষ্টা করলেন 19টা পার্টিকুলার ডিপার্টমেন্ট, এটা এই স্বাস্থ্য হোক বা শিক্ষা বা পিডাব্লিউডি, এটা কখনোই মুসলিমরা চলতে পারে না। এবং শিক্ষার তো হাল যা হয়েছে একটাই কারণ একটা ব্যক্তির উপরে সমস্ত দায়িত্ব নিয়ে রেখেছেন, তিনি দেখতে পাচ্ছেন না। আর সামগ্রিকভাবে
নীতিটা রাজধানী আগরতলার হেরিটেজ পার্কের বাথরুম থেকে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। কুঞ্জবন স্থিত অগ্নি নির্বাপক স্টেশনে খবর আসে হেরিটেজ পার্কের বাথরুমে এক যুবক অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা বাথরুমের দরজা ভেঙে এ যুবককে বের করে নিয়ে আসে। পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এ যুবকের নাম পরিচয় জানা যায়নি। জানা গেছে নেশাগ্রস্ত অবস্থায় বাথরুমে পড়ে রয়েছিল এ যুবক। তার সঙ্গে থাকা এক যুবককে আটক করেছে পুলিশ। মানিকতলার আইসার আমরা ইনফরমেশন দিচ্ছে যে আমাদের যে হেরিটেজ পার্কটা আছে সেখানে যে বাথরুমের ভিতরে নাকি একজন আনকনসিয়াস অবস্থায় পড়ে দিয়েছে। আমরা গেলাম, গিয়ে দেখলাম কি ছেলেটা এরকম লাইন অবস্থায় পড়ে রয়েছে। তারা অলরেডি বাথরুমের দরজা ভাঙ্গা তারা বাইক করে রাখছে। আমরা এখান থেকে নিয়ে জীবিত রেস্কিউ করেছি। বাথরুমের থেকে মানে কে বের করছে? স্থানীয় জনগণ, যে জনগণ আছে, পাবলিক আছে, তারা অলরেডি হ্যাঁ বাথরুমে আসলো, তারা ভাঙ্গা বাথরুমের থেকে তারা বাইক করে রাখছে আর কি। হ্যাঁ লাইং অবস্থা একদম শোয়া অবস্থা ছিল আর কি, আনকনসিয়াস অবস্থা। সঙ্গে কোনো সিরিয়াস বা কোনো কিছু আমরা এরকম পাইছি না। তারা বলতেছে যে মেবি এরকম কোনো ড্রাগ জাতীয় হ্যাঁ নিছে, বা ছেলেটা আগেও নাকি এরকম এই এলাকাতে চলাফেরা করে বা দেখছে তারা এরকম সাথে জড়িত আছে, তাদের একটা মানে কথা আর কি। আমরা এরকম কিছু পাইছি না। আমরা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবারে মুখ খুললে সরকারের শরিক দল আইপিএফটি। শনিবারে এক সাংবাদিক সম্মেলনে আইপিএফটির প্রতিনিধিরা সিএএ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন। আপনারা জানেন ভারতের নাগরিকত্ব আইন 1955 কিছু সেকশন সংশোধন করে নাগরিকত্ব সংশোধন বিল বা সিএবি 2019 লোকসভায় 10 ডিসেম্বর 2019 প্রথম উপস্থাপন করা হয়। পরবর্তী সময়ে সারা ভারতবর্ষে বিশেষ করে ভারতের উত্তর পূর্ব নর্থ ইস্ট অঞ্চলে আসাম ও আমাদের ত্রিপুরা রাজ্যে এই বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত হয়। কারণ এই বিলের প্রস্তাবনায় ভারতের নাগরিকত্ব আইন 1955 সেকশন 2 কে সংশোধন করে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বুদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিদের দেশভাগের কারণে বিভিন্ন সময় হিংসাত্মক ঘটনার ফলে 31 ডিসেম্বর 2014 তারিখের পূর্বে অথবা ওই দিন পর্যন্ত যারা ভারতে প্রবেশ করেছে অথবা বসবাস করছেন, এরকম নতুন বিল অনুসারে তাদেরকে আর বেআইনি বলা যাবে না এবং মূল আইনে যেখানে 25 মার্চ 1971 পর্যন্ত ভারতের বাসিন্দা নাগরিক হিসেবে গণ্য করার তারিখ ধার্য করা ছিল। বর্তমান নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি 2019 অনুসারে 25 মার্চ 1971 পরিবর্তে এখন 31 ডিসেম্বর 2014 পর্যন্ত যারা ভারতে প্রবেশ করেছে অথবা বসবাস করছে তাদেরকে ভারতের নাগরিক হিসেবে গণ্য করে নাগরিকত্ব দেওয়ার জন্য বলা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে এই বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত হয়। রাজনৈতিক দল হিসেবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।